নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ আপডেটটি তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ম্যাট 1594। তোমরা সকলেই জানো অত্যন্ত ভাইটাল একটি মামলা, 2014 প্রশ্নভুল মামলা এটি। তো এই প্রশ্নভুল মামলার মাধ্যমে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছে, কারণ তারা 6 নম্বর পেয়েছে। এবং 6 নম্বর পেয়ে গিয়ে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো টেটে পাসই করতে পারতো না, তারা এই 6 নম্বর পাওয়ার ফলে পাস করেছে এবং তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু চাকরি হয়ে গিয়েছে। কিন্তু আবার এমনও দেখা গেছে যে যারা টেটে অলরেডি পাস করেছিল তারা কিন্তু এই 6 নম্বর পায়নি। কেন পায়নি? না তারা পিটিশন করেনি বা তারা মামলা করেনি বলে তারা এই 6 নম্বর পায়নি। অথচ তারা অলরেডি পাস করা থাকা সত্ত্বেও তাদের অনেকেরই চাকরি হয়নি। কিন্তু যারা পাস করেনি বা পাস করতো না এই 6 নম্বর না পেলে, তারা এই কেস করে 6 নম্বর পেয়ে তারা চাকরিও পেয়ে গেছে, এরকমও দেখা গেছে। তো এই 6 নম্বরের সাবজেক্টটা কি? না 6 নম্বরের সাবজেক্ট হচ্ছে প্রশ্ন ভুল। এখন এই প্রশ্ন ভুলে যদি নাম্বার দেওয়া হয় তাহলে কারা পাবে? শুধুমাত্র কি পিটিশনাররা পাবে, নাকি যারা পরীক্ষায় বসেছিল বা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করেছিল তারা সকলেই পাবে? এই ক্ষেত্রে কিন্তু একটা জেনারেল একটা ধারণা যেটা, যে প্রশ্ন ভুলটা কিন্তু ক্যান্ডিডেটদের পক্ষ থেকে ভুল নয়। প্রশ্ন ভুলটা হচ্ছে পর্ষদের এন্ড থেকে ভুল, অর্থাৎ পর্ষদের দিক থেকে করা ভুল। তো সেই ভুলটা মানে পর্ষদ যদি একটা ভুল করে এবং তার জন্য যদি বেনিফিট ক্যান্ডিডেটদের দিতে হয় তাহলে কিন্তু সবাইকেই দেওয়া উচিত বা সবাইকেই দিতে হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে বেশ কিছু ক্যান্ডিডেটকে নাম্বার দেওয়া হয়েছে যারা হচ্ছে পিটিশনার ছিল, আর যারা পিটিশন করতে পারেনি বা করেনি তাদেরকে নম্বর দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু আদালত এর আগেও আপনারা দেখেছেন যে 2020-22 একটি মামলা, প্রশ্নভুল মামলা, সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু একথা বলেছেন যে এর যে বেনিফিট সেটা সকলেই পাবে, এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। কিন্তু এই 14 ক্ষেত্রে যেটা হয়েছে সেই বেনিফিটটা সকলে পায়নি। তাই সেই জন্য এই মামলাটিকে চ্যালেঞ্জ করে কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল যে তাদেরকেও যেন নম্বরটা দেওয়া হয়। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এটাই রায় হয়েছিল যে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকেও 6 নম্বর করে দিতে হবে। তো এই রায়টা যখন হলো, এই রায়টা কিন্তু পর্ষদ মানতে চাইল না। পর্ষদ কী করলো? পর্ষদ এই রায়টাকেই চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করলো। অপরপক্ষে ক্যান্ডিডেটরাও কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করলো যে পর্ষদ তাদেরকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় বা তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী তাদের এই 6 নম্বরটা দিচ্ছে না, এবং অল্প কিছু লোককে 6 নম্বর দিয়ে অবৈধভাবে তাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য পর্ষদও তাদের আপিলে যেটা বলল যে আমরা ওই যারা 6 নম্বর পেয়ে চাকরি করছে আমরা তাদেরও সেই 6 নম্বরটা দেওয়ার পক্ষপাতী নই। যে কোনো কারণেই তাদের 6 নম্বর দেওয়া হোক না কেন, তাদের সেই 6 নম্বরটা দেওয়ারও আমরা পক্ষপাতী নই। অর্থাৎ এক কথায় তারা তাদের সাবমিশনে যেটা বলতে চাইছে যে আমরা কাউকেই এই প্রশ্নভুল থেকে 6 নম্বর দিতে চাই না। তো শুধু তারা না চাইলে তো হবে না। প্রশ্নগুলো যদি ভুল থাকে এবং আইনত ভুল প্রশ্নের ক্ষেত্রে যারা অ্যাটেন্ড করেছে তাদের তো সেই নম্বর পাওয়ার অধিকার আছে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র পিটিশনাররা কেন পাবে? কারণ ভুলটা তো শুধুমাত্র পিটিশনারদের পক্ষ থেকে নয়, মূল যে ভুল সেটা হচ্ছে পর্ষদের পক্ষ থেকে। তাই সেই ভুলের জন্য যদি বেনিফিট পেতে হয় সেটা কিন্তু সকলকেই পেতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলাটি দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় ছিল, এবং মাঝখানে যেটা হয়েছে যে পিটিশনাররা পিটিশন করেছে অর্থাৎ ক্যান্ডিডেটরা, তাদের মামলাটি এবং পর্ষদের করা এই পৃথক দুটি মামলা, যেহেতু একই বিষয়ের ওপরে পৃথক পৃথক দাবি নিয়ে করা মামলা বা পৃথক পৃথক যুক্তিতে করা মামলা, তাই এই মামলা দুটোকে ট্যাগ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ বলা হয়েছিল যে মামলা দুটোকে একই সাথে শোনা হবে। তো সেক্ষেত্রে ম্যাট 1594 এগেনস্টে সুপ্রিম কোর্টে যে মূল মামলাটি 7333/2023, এই মামলাটির যে বর্তমান স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি, সেই স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি যে মামলাটি কিন্তু 19/2/2025 তারিখে টেন্টেটিভলি শোনার জন্য লিস্টেড হয়েছে। এটা কম্পিউটার জেনারেটেড একটা ডেট পড়েছে, কিন্তু সেটার কিন্তু এখনও সিরিয়াল নাম্বার পড়েনি। সিরিয়াল নাম্বার কখন পড়ে আমরা জানি না, কজ লিস্ট যখন বেরায় তখন। তো 19 তারিখের যখন কজ লিস্ট বেরাবে তখন আমরা মামলাটির সিরিয়াল নাম্বার পাবো। তখন এই বিষয়ে আমরা আরও বিস্তারিত ভিডিও করব। এখন শুধু এইটুকুই বলার যে এই যে 2014 যে 6 নম্বর প্রশ্ন ভুল, এইটা যদি ফার্দার প্রোগ্রেস করে, অর্থাৎ এইখানে যদি ফার্দার আরও কিছু লোককে নাম্বার দেওয়া হয় বা আরও কিছু ক্যান্ডিডেটকে নাম্বার দেওয়া হয়, তাহলে টেট পাসের সংখ্যা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। কারণ পরীক্ষার্থী কিন্তু প্রচুর রয়েছে, এবং পিটিশনার ভিত্তিক যদি রায় না হয়, যদি সবার ক্ষেত্রেই যদি মামলাটির ক্ষেত্রে নম্বর দেওয়া হয়, তাহলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট আরও পাস করবে। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেট এতদিনে ডিএলএড করে ফেলেছে,
কারুর বিএড আছে এবং কেউ কিন্তু নন ট্রেন্ডও রয়েছে। এবং সেই কারণেই আমার মনে হয় যেটা ব্যক্তিগতভাবে, যেহেতু 2016 যে এসএলএসটি সেই যে মামলাটি 10 তারিখে পেন্ডিং রয়েছে, তার একটা যে কি ডিসিশন হয়, কি রায় হয়, তার দিকে কিন্তু অনেকেই তাকিয়ে রয়েছে, এমনকি বিচারপতিরাও তাকিয়ে রয়েছে। কেন এই কথাটা বললাম? তার কারণ 2014 যে করাপশান, সেখানেও কিন্তু 17 রকমের দুর্নীতি হয়েছে এবং সেটাও কিন্তু বাতিলের দিকেই মুখিয়ে রয়েছে। শুধুমাত্র এই 2016 যে মামলাটি, তার রায়ের উপরেই 2014 প্যানেলটি আদৌ টিকবে কিনা সেটা অনেকটাই নির্ভর করবে। তো সুতরাং 2014 প্যানেলটাকে যদি বাদ দিতে হয়, তাহলে সেই প্যানেলে এখন আবার নতুন করে হ্যাপা করে এই যে এত ক্যান্ডিডেটের নম্বর বাড়িয়ে তাদের পাস করানো, এবং এর ফলে প্যানেলেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন করতে হবে। তাই আগে দেখতে হবে যে সেই মামলাটির কি বাতিলের গ্রাউন্ডটা তৈরি হচ্ছে কিনা, বা সেটা কতটা সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু বোঝা যাবে এই 2016 এসএলএসটি মামলার জাজমেন্ট থেকেই অনেকটা পরিষ্কার হবে। কারণ সেই জাজমেন্টের রেফারেন্স টেনেই কিন্তু 2014 ক্ষেত্রেও এই করাপশানের বিচারটা হবে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে 2016 প্যানেলটি টিকে গেল, তাহলে হয়তো 2014 ক্ষেত্রেও প্যানেলটিকে বাদ দেওয়া নাও হতে পারে, এর একটা বিরাট সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি 2016 যে এসএলএসটি প্যানেল সেটা যদি না টেকে, সেক্ষেত্রে কিন্তু সেই জাজমেন্টের রেফারেন্স টেনেই সেই যে 17 রকমের দুর্নীতি, সেই রেফারেন্স টেনে 2014 প্যানেলটিও হয়তো নাও টিকতে পারে। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সম্পূর্ণ প্যানেলটিও কিন্তু বাতিলের পথে যেতে পারে, এর অনেকটাই সম্ভাবনা এখনও অবধি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আগামী 10 তারিখে যে হিয়ারিং আছে, তার আগে এই বিষয়ে কোনো হয়তো হিয়ারিং অবশ্যই হতেই পারে, না হওয়ার কিছু নেই। 19 তারিখে হিয়ারিং সেটা হচ্ছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এসএলএসটি মামলাটির কোনো জাজমেন্ট আসছে, ততক্ষণ পর্যন্ত হয়তো এই যে প্রশ্নভুল মামলা, তার ফাইনালি যে জাজমেন্ট, তার ইমপ্লিমেন্টেশন নাও হতে পারে, বা ফাইনাল জাজমেন্টও নাও আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু মামলাটি দীর্ঘদিন শীতঘুমে ছিল, এখন আবার ডেট পড়েছে, এটা একটা মানে আশার খবর পিটিশনারদের পক্ষেও এবং পর্ষদের পক্ষেও, কারণ পর্ষদও কিন্তু একটা বিড়ম্বনার মধ্যে রয়েছে 2014 ডেটটা নিয়ে। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী আপডেট নিয়ে আপনাদের অবশ্যই জানাবো যখন ডেইলি কজ লিস্ট প্রকাশিত হবে। তো এখনকার জন্য এইটুকুই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।